আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার জন্য এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। কেমিস্ট্রিতে এই চ্যাপ্টার থেকে এমসিকিউ আসে না, এটা এমন কোনো ইয়ার নাই। এবং এখান থেকে এমসিকিউগুলা খুব ট্রিক অ্যাপ্লাই করে অল্প কিছু জিনিসপত্র বারবার প্র্যাকটিস করলেই পারা যায়। তোমাদের সাথে আজকের ক্লাসটাতে আমি মিল্টন খন্দকার ভাই আছি। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের A to Z সমস্ত এমসিকিউগুলা এই ক্লাসে কভার করাই দিব। এই চ্যাপ্টারটার এই ক্লাসটা করলেই তোমার আর অন্য কোনো ক্লাস করা লাগবে না, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। এবং আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি এই চ্যাপ্টারটা আমার সাথে সাথে আগাইলে তুমি মিল্টন ভাইয়ার কেমিস্ট্রি পড়ানোর ফ্যান হয়ে যাবা এবং আমি এটা তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি আগে থেকেই। তো তুমি আর দেরি না করে ক্লাসটা নির্দ্বিধায় A to Z শুরু থেকে শেষ পর্যন্ত করে ফেলো। ক্লাসটা করতে করতে তোমার যদি ভালো লাগে তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং তোমার বন্ধুদেরকে এই চ্যানেল সম্পর্কে বলবা যে ভাইয়া এই টাইপের একটা চ্যানেল আছে যেটা আমাদের এসএসসি ক্যান্ডিডেটদের প্রিপারেশন নিতে হেল্প করে এবং এই ক্লাসগুলো অনেক বেশি ইফেক্টিভ। কেমন? চলো আমরা দেরি না করে কথা না বাড়িয়ে শুরু করি। আমরা ক্লাসের মাঝখানে অন্য কোনো বিষয়ে কথা বলবো না, পুরাই কেমিস্ট্রি পড়বো। ওকে, প্রথমে আসো। বলছে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? ভাইয়া নিয়নের ইলেকট্রন বিন্যাস মানে কি? নিয়নের ইলেকট্রন বিন্যাস মানে কি? আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে 18 নাম্বার গ্রুপ। এখানে আমাদের হিলিয়াম আছে, তারপর হচ্ছে নিয়ন আছে, তারপরে আর্গন আছে। এগুলো হচ্ছে আমাদের এক একটা নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামে ইলেকট্রন হচ্ছে 2টা, নিয়নে ইলেকট্রন আছে 10টা, আর্গনে ইলেকট্রন আছে 18টা। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2, নিয়নের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6। তাহলে খেয়াল করো, নিয়নের ইলেকট্রন বিন্যাস মানে সর্বশেষ অরবিটালে 8টা ইলেকট্রন আছে। নিয়নের ইলেকট্রন বিন্যাস মানে কি? সর্বশেষ অরবিটালে 8টা ইলেকট্রন আছে। বুঝতে পারছো? এবার আমাদের এখানে নিয়নের ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে এখানে কোনটা সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন তোমার অর্জন করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করো, এখানে আমাদের ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন আছে। তো ভালো করে খেয়াল করলে দেখবা ম্যাগনেসিয়াম 8টা মানে এখানে তোমার এই টোটাল মিলে আমার 10টা ইলেকট্রনই থাকবে। তো ম্যাগনেসিয়ামে ভালো করে খেয়াল করলে দেখবা টোটাল মিলে 12টা ইলেকট্রন থাকে। ফলে ম্যাগনেসিয়াম এই 12টার ভিতরে 2টা ইলেকট্রন ছেড়ে দিলে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়, তখন ইলেকট্রন থাকে 10টা। অক্সিজেনে ইলেকট্রন তুমি যদি দেখো, তোমার ইলেকট্রন ছিল 8টা, এখান থেকে 2টা ইলেকট্রন গ্রহণ করে সে 8 + 2 মিলে 10টা ইলেকট্রন লাভ করে। তাহলে দেখো তো 2টার ক্ষেত্রে আমার 10টা করে ইলেকট্রন আছে না? 2টার ক্ষেত্রে নিয়নের আমার 10টা ইলেকট্রন ছিল, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রেও 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, নিয়নের ক্ষেত্রেও এই অক্সিজেনের ক্ষেত্রেও 10টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। তার মানে ম্যাগনেসিয়াম অক্সাইড এমন একটা যৌগ যেখানে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন উভয়ই নিয়নের 10টা ইলেকট্রনের এই যে তোমার হচ্ছে স্টেট, এটা লাভ করে। তাহলে যদি জিজ্ঞাসা করে নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণু নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, দ্যাট ইজ ম্যাগনেসিয়াম অক্সাইড। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা এখানে কারেক্ট আনসার পেলাম ম্যাগনেসিয়াম অক্সাইড। এবার বলছে দেখো হ্যালোজেন গ্রুপের মৌলগুলার যোজ্যতা ইলেকট্রন কতটি? এই দেখ এখানে যেই ইয়াগুলো আছে, এখানে যেই কোশ্চেনগুলো আছে সবগুলাই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, টেস্ট পেপার থেকে সরাসরি তুলে নিয়ে আনা কোশ্চেন। বোর্ডগুলো লেখা হয়নি বিকজ আমাদের যে টাইপিস্ট সে বোর্ড লিখতে ভুলে গেছে, বাট এগুলো সবই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। সো তোমার চিন্তার কিছু নাই, বোর্ড উল্লেখ নাই বলে, এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। ওকে, বলছে হ্যালোজেন গ্রুপের মৌলগুলার যোজ্যতা ইলেকট্রন কতটি? তাহলে যোজ্যতা ইলেকট্রন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17তে ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। আমি যদি তোমাকে ক্লোরিনের কথা বলি, এখানে 17টা ইলেকট্রন আছে। তো যোজ্যতা স্তরে ইলেকট্রন কেমন থাকবে? প্রথম স্তরে 2টা, পরের স্তরে 8টা, তারপরের স্তরে 7টা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যোজ্যতা স্তরে মানে বাইরের স্তরে আমাদের ইলেকট্রন সংখ্যা কয়টা? 7টা। তার মানে আমরা হ্যালোজেন গ্রুপের জন্য বলতে পারবো যোজ্যতা স্তরে ইলেকট্রন কতগুলা? হ্যালোজেনের জন্য 7টা। মাথায় থাকে যেন হ্যালোজেন, যে কোনো হ্যালোজেন, যেমন ফ্লোরিনের 9টা ইলেকট্রন না? টোটাল ইলেকট্রন বিন্যাস করলে প্রথমে 2, তারপরে 7, তার মানে 9। বুঝতে পারছো? সেম ভাবে তুমি ব্রোমিনের করতে পারবা, আয়োডিনের করতে পারবা, বাট এই দুইটা হলেই আমাদের হয়। তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা যদি জিজ্ঞেস করে তাহলে কি হবে? এভাবে ইলেকট্রন বিন্যাস করে বাইরের স্তরে ইলেকট্রন সংখ্যা আমাদের প্রকাশ করতে হবে। আচ্ছা, এবার আসো পরের কোশ্চেন। বলছে দেখো জেনন এর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা কত? ভাই আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তাদের যোজ্যতা স্তরে 8টা করে ইলেকট্রন থাকে, ফলে তারা নিষ্ক্রিয়। তাহলে আমরা জানি যে হিলিয়াম নিষ্ক্রিয়,
নিয়ন নিষ্ক্রিয়, আর্গন নিষ্ক্রিয়, জেনন নিষ্ক্রিয়, এগুলা সবাই আমাদের নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এগুলো যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, এদের সবার যোজ্যতা স্তর মানে বহিস্থ স্তরে 8টা ইলেকট্রন থাকবে। এদের সবার যোজ্যতা স্তর বা বহিস্থ স্তরে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে জেননের কথা যেহেতু বলছে, আমাদের এই নিষ্ক্রিয় গ্রুপগুলা মনে রাখা লাগবে। নিষ্ক্রিয় গ্রুপে কোন কোন মৌল আছে সেগুলো মনে রাখা লাগবে, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, এগুলো আমাদের নিষ্ক্রিয়। দ্যাটস ওয়াই এর বহিস্থ স্তরে 8টা ইলেকট্রন থাকবে। ওকে, মাথায় থাকে জানো। এরপরে বলছে দেখো অক্সিজেনের যোজ্যতা স্তরে কতগুলো ইলেকট্রন থাকে। অক্সিজেন হচ্ছে আমাদের 8টা ইলেকট্রন বিশিষ্ট মৌল। প্রথম শক্তি স্তরে আমরা জানি 2টা ইলেকট্রন বসে, তাহলে 8 এর ভিতর থেকে 2 বাদ দিলে 6 থাকে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে আমাদের ইলেকট্রন থাকে কয়টা? 6টা। তুমি যদি নরমালি ইলেকট্রন বিন্যাস করো 1s2, এটা প্রথম শক্তি স্তর, 2s2, 2p4, এই পর্যন্ত ক্যালকুলেশন করলে দেখো 8টা চলে আসে, যার ভিতর এই অংশটা আমাদের বহিস্থ শক্তি স্তর, যেখানে আমাদের 6টা ইলেকট্রন থাকে। তার মানে আমরা এখানে যোজ্যতা স্তরে 6টা ইলেকট্রন পাচ্ছি। তার মানে বলছে অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? অক্সিজেনের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। মনে থাকবে? পারবো তো? ইয়েস পারবো, কেন পারবো না। আচ্ছা, পরে বলছে দেখো কোন মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে। একাধিক যোজনী মানে একের অধিক যোজনী প্রদর্শন করে। যোজনী মানে কি? যোজনী মানে হচ্ছে তোমার কতগুলা ইউনিক পরমাণুর সাথে সে যুক্ত হতে পারে, বা কতগুলা পরমাণুর সাথে সে যুক্ত হতে পারে সেটার ক্ষমতা। তো এখানে যে কয়টা যৌগ আছে এর ভিতরে ফসফরাস যে যৌগটা আছে, এইটার জন্য মনে রাখবা যে ফসফরাস PCl3 এটাও গঠন করতে পারে, আবার ফসফরাস PCl5 এটাও গঠন করতে পারে। যেহেতু এক সেম ফসফরাস 3টা ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারে, আবার 5টা ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারে, অর্থাৎ ফসফরাসের যোজ্যতা বা যোজনী 3, 5 দুইটাই হয়। তাহলে ফসফরাসের জন্য 3, 5 দুইটাই হয়। এই জন্য আমরা বলতে পারি ফসফরাসের হচ্ছে একাধিক যোজ্যতা বা যোজনী। ফসফরাসের একাধিক যোজ্যতা বা যোজনী। তাহলে আমরা মাথায় রাখবো ফসফরাসের যোজ্যতা বা যোজনী একাধিক কেন, পি এর জন্য একাধিক কেন, কারণ সে একাধিক পরমাণুর সাথে যুক্ত হতে পারে। দেখো একবার 3 এর সাথে যুক্ত হতে পারে, একবার 5 এর সাথে যুক্ত হতে পারে। 3টা ক্লোরিন, 5টা ক্লোরিন, বুঝতে পারছো? যোজ্যতা বা যোজনী কি? কতগুলা পরমাণুর সাথে বা যৌগের সাথে সে যুক্ত হতে পারে সেই ক্ষমতা। তাহলে দেখো এখানে 3 এর সাথে যুক্ত হলো, এখানে 5 এর সাথে যুক্ত হলো। 3 এর সাথে যুক্ত হলে যোজ্যতা 3, 5 এর সাথে যুক্ত হলে যোজ্যতা 5। ক্লিয়ার হয়েছে? তাহলে 3, 5 দুইটাই যেহেতু হয়, এজন্য আমরা বলতেছি ফসফরাসের একাধিক যোজ্যতা প্রদর্শন করে। ওকে, তাহলে এইভাবে আমরা জিনিসটা মনে রাখবো। নরমালি আমরা কি শুধু ফসফরাসের 3, 5 মুখস্থ করি, বাট না, যৌগ সহ মনে রাখবো, কারণ ভবিষ্যতে এই যৌগগুলো আমাদের কাজে লাগবে। PCl3 কাজে লাগবে, PCl5 কাজে লাগবে, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, এরকম নাম। ওকে, তাহলে ঠিক আছে, যা বললাম এটা মাথায় রেখো। এবার আসো, বলছে কোন মৌল দুইটি যোজনী একই হবে। কোন মৌল দুইটি যোজনী একই হবে, মানে এখানে কোন দুইটা মৌল থাকবে যাদের যোজনী একই। যোজনী একই কারা? ভাই তুমি যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করে। জিঙ্কের ক্ষেত্রে যদি খেয়াল করো, জিঙ্ক ক্লোরাইড গঠন করে। তাহলে এইটাও দুইটা পরমাণুর সাথে যুক্ত হয়, মানে যোজনী 2। এইটাও দুইটা পরমাণুর সাথে যুক্ত হয়, তার মানে যোজনী 2। তার মানে ক্যালসিয়াম ক্লোরাইড এবং জিঙ্ক ক্লোরাইড দুইটার ক্ষেত্রে আমার যোজনী 2। তার মানে তারা হচ্ছে আমাদের, এই দেখো বহিস্থ স্তরে যোজনী 2 দেখায় বা যোজ্যতা 2 দেখায়। তাহলে ক্যালসিয়াম এবং জিঙ্ক আমাদের একই যোজ্যতা প্রদর্শন করে। একই যোজ্যতা প্রদর্শন করে কে? ক্যালসিয়াম এবং জিঙ্ক। আবার বলি, ক্যালসিয়াম এবং জিঙ্ক একই যোজ্যতা প্রদর্শন করে। ওকে, ভালো করে খেয়াল করো। এবার আসে পরবর্তী এমসিকিউ। দেখি পরবর্তী এমসিকিউটা দেখি। বলছে নিচের কোনটির যোজনী হবে 2? নিচের কোনটির যোজনী হবে 2? কোনটা যোজনী 2 হবে? খেয়াল করো, এখানে আমাদের সোডিয়াম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গঠন করে, মানে এর যোজনী হবে 1। কারণ কি? একটা সিঙ্গেল পরমাণু, মানে একটা একযোজী পরমাণুর সাথে যুক্ত হতে পারে। ফ্লোরিন যেটা আছে ভাইয়া, এইটা যোজনী কি হবে? খেয়াল করো, এটা সোডিয়াম ফ্লোরাইড যুক্ত হতে পারে, মানে একটা একযোজী পরমাণুর সাথে যুক্ত হয়। পটাশিয়ামের ক্ষেত্রে পটাশিয়াম ক্লোরাইড তৈরি হতে পারে, একটা একযোজী পরমাণুর সাথে তৈরি হয়। বাট ক্লোরিনের ক্ষেত্রে ভালো করে খেয়াল করলে দেখবা ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়, তাই না? ক্লোরিনের ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়। তার মানে ক্লোরিন, খেয়াল করো, ক্যালসিয়াম দেখো দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। ক্যালসিয়াম কয়টা ক্লোরিন? 2টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। ক্যালসিয়াম যদি 2টা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, তাহলে এর যোজনী হবে কি? 2। এর যোজনী কত হবে? 2। তার মানে আমরা এখানে ক্যালসিয়ামের যোজনী পাবো 2। ক্যালসিয়ামের যোজনী কত পাবো? 2। বাকিগুলো সব দেখো 1। তাহলে যোজনী ব্যাপারটা তো ক্লিয়ার। যোজনী ব্যাপারটার বেসিক কি বলতো? যোজনী ব্যাপারটার বেসিক হচ্ছে কোনো একটা পরমাণু একযোজী কতগুলা পরমাণুর সাথে যুক্ত হতে পারে। যেমন ধরো আমরা
ক্যালসিয়াম একযোজি কতগুলা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, ক্যালসিয়াম একযোজি কতগুলা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, এটা হচ্ছে ক্যালসিয়ামের যোজনী। যেমন ধরো ক্যালসিয়াম CaCl2, ক্যালসিয়াম CaH2 এরকম গঠন করে, তার মানে দুইটা ক্লোরিন দুইটা হাইড্রোজেন এগুলোর সাথে যুক্ত হতে পারে, এজন্য যোজনী বা যোজ্যতা আমাদের এখানে 2 করে আসবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। পরে আসো, পরে বলছে কোন মৌলটির যোজনী শূন্য, কোন মৌলটির যোজনী শূন্য। সবসময় মাথায় রাখবা 18 নম্বর গ্রুপ যারা আছে, সবসময় মাথায় রাখবা 18 নম্বর গ্রুপ যারা আসে, যারা নিষ্ক্রিয় গ্যাস, যারা 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয় গ্যাস, এদের যোজনী সবসময় শূন্য হয়। যারা 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয় গ্যাস এদের যোজনী সবসময় শূন্য হয়। তাহলে 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয় গ্যাসে কারা আছে ভাই? 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয় গ্যাসে হিলিয়াম আছে, তারপর নিয়ন আছে, তারপর হচ্ছে আর্গন আছে, তারপর হচ্ছে ক্রিপ্টন আছে, তারপর জেনন আছে, এগুলো হচ্ছে সব নিষ্ক্রিয় গ্যাস। তো দেখো তো এইগুলার ভিতরে আমার এখানে ক্রিপ্টন আছে না, যেটা আমার নিষ্ক্রিয় গ্যাস গ্রুপের, তাহলে এর যোজনী কি হবে? এর যোজনী হবে শূন্য, কারণ এর বহিস্থ অরবিটালে অষ্টক পূর্ণ থাকে, এর বহিস্থ অরবিটালে অষ্টক পূর্ণ থাকে, ফলে ও অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হয় না। এর বহিস্থ অরবিটালে অষ্টক পূর্ণ থাকায় ও কোনো একযোজি পরমাণুর সাথে যুক্ত হয় না। যেহেতু একযোজি পরমাণুর সাথে যুক্ত হয় না, দ্যাট মিনস এর যোজনী হবে শূন্য। তাহলে কি একযোজি পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা সেটা এর নাই, এই জন্য এর অষ্টক পূর্ণ থাকায় যোজনী কি? যোজনী হচ্ছে শূন্য। ওকে, এইটা আমরা একটু মাথায় রাখবো। এবার দেখো এই জায়গাতে আমি আবার এখানে লিখে দিচ্ছি হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, শেষে রেডনও আছে। এই সবগুলা মুখস্থ করে রেখো, এই সবগুলা মুখস্থ করে রাখা তোমার জন্য ভালো হবে। এইটা মাস্ট, হ্যাঁ, ক্রিপ্টন থেকে রেডন পর্যন্ত এটা মাস্ট, বিকজ 18 নম্বর গ্রুপ আমরা প্রচুর ইউজ করি। হ্যাঁ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন আমরা প্রচুর ইউজ করি, সেই জন্য আমরা একটু মাস্ট মুখস্থ করে রাখবো। আচ্ছা, পরে আসো, পরে বলছে নিষ্ক্রিয় গ্যাসের যোজনী কত? ভাই একটু আগে দেখলাম নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজনী শূন্য হয়। যোজনী মানে কতগুলা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, যেহেতু যুক্ত হওয়ার ক্ষমতা শূন্য, এজন্য আমরা যোজনী কি লিখবো? শূন্য লিখবো। যুক্ত হওয়ার ক্ষমতা শূন্য, যোজনী লিখবো শূন্য। আচ্ছা, তাহলে নিষ্ক্রিয় গ্যাস কারা? এই যে এখানে আমাদের ইয়াটা দেয়া আছে, ছকটা দেয়া আছে, কোন মৌলটির যোজনী শূন্য? সেম কাহিনী, আমাদের খুঁজতে হবে নিষ্ক্রিয় মৌল। দেখো এখানে আমার নিয়ন আছে, তাহলে নিয়ন যেহেতু নিষ্ক্রিয় মৌল, তাহলে নিয়ন হচ্ছে আমার যোজনী শূন্য দেখায়। ওকে, ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এবার খেয়াল করো, বলছে কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? পরিবর্তনশীল মানেই হচ্ছে একাধিক, পরিবর্তনশীল যোজ্যতা এটা মানেই হচ্ছে একাধিক, পরিবর্তনশীল যোজ্যতা মানেই হচ্ছে একাধিক যোজ্যতা, একাধিক যোজ্যতা। যেমন ধরো আয়রন, আয়রনের ক্ষেত্রে আয়রন +2 হতে পারে, আয়রন +3 হতে পারে। মানে কি? মানে হচ্ছে দেখো পরিবর্তনশীল যোজ্যতা এর মানে হচ্ছে একাধিক যোজ্যতা। যেমন ধরো আয়রনের জন্য তুমি FeCl2 এরকম যৌগ গঠন করতে পারো, আবার FeCl3 এরকম যৌগ গঠন করতে পারো। তাহলে Cl2 হলে এইটার যোজ্যতা 2, Cl2 হলে এটার যোজ্যতা 2, Cl3 হলে এটার যোজ্যতা কত? 3। তাহলে এক আয়রনের জন্য আমি 2, 3 উভয় ধরনের যোজ্যতা পাচ্ছি। তার মানে আমি আয়রনকে পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে এটা বলতে পারবো। তাহলে পরিবর্তনশীল মানে কি? পরিবর্তনশীল মানে একাধিক, 2টা 3টা থাকতে পারে। পরিবর্তনশীল মানে একাধিক, 2টা 3টা থাকতে পারে। ওকে, পরিবর্তনশীল মানে কি? একাধিক, 2টা 3টা থাকতে পারে। ওকে, আচ্ছা, আমাদের ক্যামেরা রিস্টার্ট নিছিল, এই জন্য আমার মাঝখানে কিছু ভিডিও একটু ফ্রিজ হয়ে গেছিল। ক্যামেরা রিস্টার্ট নিছিল, এই জন্য মাঝখানে ভিডিও ফ্রিজ হয়ে গেছিল। আরেকবার বলি, 10 নম্বর এমসিকিউতে তো আমাদের এখানে যোজ্যতা শূন্য আসলো। যোজ্যতা শূন্য আসার পরে আমরা দেখলাম কোন মৌলটি যোজনী শূন্য, আমরা দেখলাম নিয়ন, নিয়নের ক্ষেত্রে নিষ্ক্রিয় গ্যাস, তো যোজনী শূন্য। এরপরে দেখো আমাদের বলছে কোনটির পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে। পরিবর্তনশীল যোজ্যতা মানে একাধিক যোজ্যতা, পরিবর্তনশীল যোজ্যতা মানে কি? একাধিক যোজ্যতা। যেমন ধরো আয়রন ক্লোরাইড, এখানে পরিবর্তনশীল যোজ্যতা কেন আসতেছে? আয়রন ক্লোরাইডের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, আয়রন ক্লোরাইডের ক্ষেত্রে আয়রন 2টা ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারে একটা, 3টা ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারে একটা। 2টা ক্লোরিনের সাথে যুক্ত হলে তখন আমাদের যোজ্যতা 2, 3টা ক্লোরিনের সাথে যুক্ত হলে তখন আমাদের যোজ্যতা 3। তো যেটাই যোজ্যতা 2, তার মানে এই 2, 3 দুইটাই হতে পারে, 2, 3 দুইটাই হতে পারে। 2, 3 দুইটাই যদি হয়, তাহলে আমি বলতে পারবো আয়রনের জন্য সে পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এবং সবসময় মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা যে আয়রনের এই দুইটা যৌগ তৈরি হয়, একটা হচ্ছে ফেরাস ক্লোরাইড, একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। যেটার যোজ্যতা কম সেটাকে আজ বলে ফেরাস, যেটা যোজ্যতা বেশি সেটাকে ইগ বলে। এটা কি? এটা হচ্ছে ফেরিক। তাহলে একটা হচ্ছে ফেরাস ক্লোরাইড আর একটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, সবসময় এটা মাথায় রাখবো।
ওকে, তাহলে আমরা যোজ্যতা দুইটা দেখলাম, আয়রনের পরিবর্তনশীল যোজ্যতা। বলছে নিচের কোন মৌলটি পরিবর্তনশীল যোজ্যতা দেখায়? ভালো করে খেয়াল করলে দেখবা অ্যালুমিনিয়াম 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করে, ক্যালসিয়াম 2টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করে, পটাশিয়াম 1টা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড গঠন করে। বাট কপারের ক্ষেত্রে CuCl এটাও গঠন হয়, CuCl2 এটাও গঠন হয়। তার মানে কপারের ক্ষেত্রে যোজ্যতা 1ও হতে পারে, যোজ্যতা 2ও হতে পারে। তাহলে কপারের ক্ষেত্রে যোজ্যতা 1 2, তার মানে এ কপার ক্লোরাইড পরিবর্তনশীল যোজ্যতা দেখায়। এখন বলবা ভাই এতগুলা কেমনে মনে রাখবো? আরে ভাইয়া মনে রাখতে হবে। দেখো অ্যালুমিনিয়ামের একটাই যৌগ, তাহলে আমি এই অ্যালুমিনিয়ামের যৌগ তৈরি করা শিখবো না? ডেফিনেটলি অ্যালুমিনিয়ামের এই যোজনী এই যোজ্যতা এইভাবেই সে তৈরি করে, ক্যালসিয়ামের ক্ষেত্রে এভাবেই তৈরি হয়, পটাশিয়ামের ক্ষেত্রে এভাবেই তৈরি হয়। একবার একটা যৌগ তুমি শিখে ফেললে ওটা ডান, একবার একটা যৌগ তুমি শিখে ফেললে ওটা নিয়ে তুমি ক্যারি করে সামনে আগাতে পারবা। এবার বলছে দেখো নিচের কোনটি পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? তাহলে এখানে যে কয়টা যৌগ আছে এর ভিতর কোনটা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? ভাই ম্যাগনেসিয়াম এইটা শুধুমাত্র 2 দেখায়। তাহলে এখানে যদি খেয়াল করি আয়রন 2 3 দেখালেও ক্লোরিন 1 দেখায়। ফসফরাস এবং অ্যালুমিনিয়াম, ফসফরাস 2টা দেখালেও অ্যালুমিনিয়াম একটাই দেখায়। বাট লেড এবং টিন এইটার ক্ষেত্রে 2টা দেখায়। কেন? লেডের ক্ষেত্রে ভাইয়া এটা PbCl2 PbCl4 দুইটাই হতে পারে। তাহলে এখানে একটা আসছে 2 একটা আসছে 4, তাই না? যোজ্যতা 2টা। টিনের ক্ষেত্রে SnCl2 SnCl4 দুইটাই হতে পারে, একটা আসছে 2 একটা আসছে 4। তার মানে যোজ্যতার ক্ষেত্রে ভালো করে খেয়াল করো 2 4 হতে পারে, যোজ্যতার ক্ষেত্রে 2 4 হতে পারে। তার মানে আমি এখান থেকে যে কয়টা জোড়া পাইছি এর ভিতরে লেড এবং টিন এই দুইটা যোজ্যতা একাধিক। যে কয়টা জোড়া পাইছি এর ভিতরে লেড এবং টিন এই দুইটা যোজ্যতা একাধিক। বুঝতে পারছো? ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। ওকে, লেড এবং টিন একাধিক যোজ্যতা প্রদর্শন করে। এবার বলতে থাকো কোন মৌল জোড়ের পরিবর্তনশীল যোজ্যতা আছে? এখানে যে কয়টা মৌল জোড় আছে এর ভিতরে কার পরিবর্তনশীল যোজ্যতা আছে? খেয়াল করো আমার লাস্টের আয়রন এবং যে Hg পারদ এইটার পরিবর্তনশীল যোজ্যতা আছে। কেন? ভালো করে খেয়াল করো আয়রন এবং পারদের ক্ষেত্রে, আয়রনের ক্ষেত্রে তুমি জানো আয়রনের 2টা যোজ্যতা আমি একটু আগে দেখাইছি 2 এবং 3। পারদের ক্ষেত্রে তোমার 1 এবং 2 হয়। পারদের ক্ষেত্রে কি হয়? 1 এবং 2 হয়। এই জন্য আমরা আয়রন এবং পারদ Hg এই দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে তোমার পরিবর্তনশীল যোজ্যতা পাবো। আমি আগেই বলছি পরিবর্তনশীল যোজ্যতা মানে কি? পরিবর্তনশীল যোজ্যতা মানে একাধিক যোজ্যতা, একাধিক যোজ্যতা। তাহলে আয়রন এবং পারদ দুইটার ক্ষেত্রে কোন মৌলটির পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শনে সক্ষম? তাহলে একটু আগে আমরা দেখে আসছি আয়রনের 2 এবং 3 হয়। তাহলে দেখছো একই প্রশ্ন কতগুলা রূপে আসছে, একই প্রশ্ন বারবার রিপিট আসছে, অনেক অনেক রূপে আসছে। তো তুমি যদি প্র্যাকটিস করো এই সব প্রশ্ন যদি প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ারের, দেখবা যে ওই সেম বেসিক তুমি শিখে গেছো এবং তুমি পারতেছো। ওকে, তাহলে আয়রন গেল। এবার বলতে দেখো নিচের কোনটি পরিবর্তনশীল যোজনী বা যোজ্যতা প্রদর্শন করে? আমি ওই যে দেখাইছিলাম মনে আছে ফসফরাসের 2টা হয়, একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে PCl5। তাহলে 2 এবং 3, তাহলে ফসফরাস হবে কারেক্ট আনসার। ওকে, পরে বলছে দেখো কপারের যোজ্যতা ইলেকট্রন কত? ভাইয়া কপারের যোজ্যতা ইলেকট্রন জিজ্ঞেস করছে, মানে বহিস্থ কক্ষপথের ইলেকট্রন। আমরা জানি কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম 1s2 2s2 2p6, তারপরে দেখো 3s2 3p6, এই পর্যন্ত আমাদের ইলেকট্রন আসে হচ্ছে 18টা ইলেকট্রন। কপারের জন্য এই পর্যন্ত ইলেকট্রন আসে 18টা ইলেকট্রন। এরপরে 3d এবং 4s আসে, খেয়াল করো এরপরে কি আসে 3d এবং 4s। তাহলে দেখো এই পর্যন্ত আসে 18টা, এরপর 3d এরপরে 4s। এবার খেয়াল করো কপারের যেহেতু টোটাল ইলেকট্রন 29টা থাকে, যদি এখানে আমরা 2টা দিই তাহলে এখানে হয় 9টা। বাট আমরা জানি 3d অরবিটালে 9টা ইলেকট্রন হয় না, 10টা হয়। তো এখানে যদি 10টা দিই তাহলে এখানে হয়ে যায় একটা। তার মানে কপারের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসে আমরা জানি 3d তে 10টা হয়, 4s এ হয় একটা। 3d তে 10টা হয়, 4s এ হয় একটা। সো 4s অরবিটালে এই যে একটা ইলেকট্রন হইলো এটাই এর বহিস্থ কক্ষপথের ইলেকট্রন। তো ভাইয়া বহিস্থ কক্ষপথ ইলেকট্রন যদি 1 হয়, মাথায় রাখবো বহিস্থ কক্ষপথ ইলেকট্রন যদি 1 হয় তাহলে এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 1। তাহলে কপারের যোজ্যতা ইলেকট্রন কত? উত্তর হচ্ছে 1, মাথায় রাখবো। তাহলে এটা কি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখতেছি, টোটালটা ইলেকট্রন বিন্যাস করলাম তার মাধ্যমে আমরা দেখলাম। ক্লিয়ার করতে পারছি? আশা করি ক্লিয়ার। বুঝতে পারছো? ওই সেম জিনিস যেটা আমি ব্যাখ্যা করলাম ওটা আবার দেয়া আছে দেখো। এরপরে বলছে দেখো কোন মৌলের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সমান? বা যোজনী মানে কতগুলা পরমাণুর সাথে যুক্ত হতে পারে, কতগুলা পরমাণুর সাথে যুক্ত হতে পারে, কতগুলা পরমাণুর সাথে যুক্ত হয়, কতগুলা পরমাণুর সাথে যুক্ত হয়, এটা হচ্ছে যোজনী।
আচ্ছা, যোজ্যতা ইলেকট্রন মানে বাইরের কক্ষপথের ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন মানে কি? বাইরের অরবিটালের ইলেকট্রন, তাই না? বাইরের অরবিটালের ইলেকট্রন, তাহলে দুইটা ভিন্ন জিনিস। এখন খেয়াল করো, আমরা যোজনী আর যোজ্যতা সমান এইটার ক্ষেত্রে মানে কি ভাইয়া? দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে তুমি যদি দেখো, ম্যাগনেসিয়াম দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে এর যোজনী দেখায় 2, তাই না? এবার ম্যাগনেসিয়ামে যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 এই পর্যন্ত আসে 10টা, 3s এ 2টা ইলেকট্রন আসে। এই যে 3s এ 2টা ইলেকট্রন, এটা বহিস্থ কক্ষপথের ইলেকট্রন না? তাহলে বাইরের কক্ষপথের বা আউটার শেলে ইলেকট্রন কয়টা? 2টা। তাহলে দেখো যোজ্যতাও 2, যোজ্যতা বা যোজনীও 2, যোজ্যতা ইলেকট্রনও 2, বা বাইরের কক্ষপথের ইলেকট্রনও 2। তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কি সমান হবে? যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন সমান হবে। ভাইয়া সবসময় যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন এই দুইটার পার্থক্যটা কিন্তু বুঝে নিবা, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। পার্থক্যটা বুঝতে হবে যে কোনটা যোজনী আর কোনটা যোজ্যতা ইলেকট্রন, মাথায় থাকে যেন। আচ্ছা, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে হলো। এবার বলছে দেখো কোনটির যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন। ভাই ভিন্ন মানে কি? ভিন্ন মানে আলাদা আলাদা হবে। ভাইয়া এটা সবসময় মাথায় রাখবা, যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন ভিন্ন অধাতুর ক্ষেত্রে বেশি দেখা যায়। অধাতুর ক্ষেত্রে এই ভিন্ন কথাটা বললেই সবসময় অধাতু খুঁজবা অপশনে। দেখো অধাতু, ম্যাগনেসিয়াম ধাতু, অ্যালুমিনিয়াম ধাতু, হাইড্রোজেন অধাতু, বাট অক্সিজেন হচ্ছে বেশি অধাতু ধর্ম দেখায়, অধাতু ধর্ম দেখায়। হাইড্রোজেন ধাতু অধাতু উভয়ের মতোই আচরণ করে, এটা একটু ব্যতিক্রমী যৌগ, এটা নিয়ে কথা না বলি। বাট আমরা অক্সিজেনের কাছে যাই। অক্সিজেনের ক্ষেত্রে আমরা 8টা ইলেকট্রন পাচ্ছি। 8টা ইলেকট্রন পাইলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, বাইরের কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। তার মানে আমি এখানে যোজ্যতা ইলেকট্রন কত পাচ্ছি? 6। যোজ্যতা ইলেকট্রন কত পাচ্ছি? 6। বাট অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি একটু দেখার চেষ্টা করি, খেয়াল করো H2O এটা গঠন করছে না? মানে একটা অক্সিজেন দেখো 2টা একক যোজ্যতা যুক্ত বা একক যোজনী যুক্ত পরমাণু হচ্ছে হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। তার মানে এখানে খেয়াল করো অক্সিজেনের ক্ষেত্রে আমি যোজনী পাচ্ছি কিন্তু 2। অক্সিজেনের ক্ষেত্রে যোজনী কত পাচ্ছি? 2। তাহলে অক্সিজেনের যোজনী 2 আর যোজ্যতা ইলেকট্রন 6। তাহলে দুইটা জিনিস কি সেম নাকি ভিন্ন? উত্তর হচ্ছে ভিন্ন। তাহলে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুইটা ভিন্ন। অক্সিজেনের ক্ষেত্রে যোজনী এবং যোজ্যতা ইলেকট্রন দুইটা ভিন্ন। কেন? কারণ যোজ্যতা ইলেকট্রন পাচ্ছি 6 আর দেখো যোজনী পাচ্ছি কত? যোজনী পাচ্ছি 2। এই হচ্ছে আমাদের কাহিনী, মাথায় রাখবা। ওকে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এবার আসো পরেরটাই যাই। পরে বলছে নিচের কোন মৌলের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন? আবার আগের মতো খুঁজতে হবে কি ভাই? অধাতু খুঁজতে হবে। অধাতু কোন কোন গ্রুপে পাওয়া যায়? ওই যে 14 15 16 17 এই টাইপের গ্রুপগুলোতে অধাতু পাওয়া যায় মাঝে মাঝে। তো খেয়াল করো ক্লোরিন আছে। ক্লোরিন মানে কি? গ্রুপ 17 নাম্বার না? তাহলে ক্লোরিন যদি গ্রুপ 17 নাম্বার হয়, এটাকে আমরা যদি দেখার চেষ্টা করি, ক্লোরিন এখানে আমার টোটাল ইলেকট্রনই 17টা। প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 8টা, বাইরের অরবিটালে কয়টা? 7টা। তাহলে যোজ্যতা ইলেকট্রন কত ভাইয়া? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে আমরা জানি এইটা সোডিয়াম ক্লোরাইড গঠন করে। সোডিয়াম ক্লোরাইড গঠন করলে কয়টা একক যোজনীযুক্ত পরমাণুর সাথে যুক্ত হয়েছে? একটা। তার মানে এর যোজ্যতা কত? যোজ্যতা হচ্ছে 1, মানে একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতা রাখে, মানে যোজ্যতা 1 বাট যোজ্যতা ইলেকট্রন 7। তাহলে যোজ্যতা যোজনী একই না ভিন্ন? উত্তর হচ্ছে ভিন্ন। তাহলে দেখো ক্লোরিন যোজ্যতা যোজনী ভিন্ন, ক্লোরিন যোজ্যতা ও যোজনী ভিন্ন। বুঝতে পারছো? তাহলে আমি দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে ক্লোরিন। বিশেষ করে তোমাদের লেভেলে এসএসসি লেভেলে এই দুইটাই আসে। হ্যাঁ, তোমাদের লেভেলে এসএসসি লেভেলে এই দুইটাই আসে, যোজ্যতা ও যোজনী এই দুইটাই আসে। সো এই দুইটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, পরে বলছে দেখো কার্বন মনোঅক্সাইড, খেয়াল করো কার্বন মনোঅক্সাইড এই যৌগে কার্বনের সক্রিয় যোজনী কত? ভাইয়া সক্রিয় যোজনী মানে ওই যৌগের যোজনী। সক্রিয় যোজনী কথাটা মানে হচ্ছে ওই যৌগের যোজনী। সক্রিয় যোজনী মানে ওই যৌগে উপস্থিত যৌগের যোজনী কত? কার্বন মনোঅক্সাইড দেখো CO। এখানে খেয়াল করো কার্বন মনোঅক্সাইডে আমাদের এখানে কার্বনেরটা চাইছে না? কার্বনেরটা তো ভালো করে খেয়াল করলে দেখবে এখানে অক্সিজেন যেটা আছে, অক্সিজেনের জন্য -2। তাহলে খেয়াল করো আমি যদি কার্বনের যোজনী x ধরি, অক্সিজেনের -2 ধরি, যেহেতু এখানে কোনো চার্জ নাই, ওভারঅল যৌগের কত? 0। তাহলে x ইকুয়ালস টু আমরা এখানে +2 পাচ্ছি। x ইকুয়ালস টু কি পাচ্ছি? +2 পাচ্ছি। তার মানে এখানে আমরা বি নাম্বার পাচ্ছি কারেক্ট আনসার। বুঝতে পারছো? যদি এটা কার্বন মনোঅক্সাইড না হয়ে কার্বন ডাইঅক্সাইড হতো, ভাইয়া কার্বনের জন্য x, অক্সিজেনের জন্য -2, কয়টা অক্সিজেন? 2টা। টোটাল মিলে যেহেতু কোনো চার্জ নাই এই জন্য 0।
তাহলে x ইকুয়ালস টু তখন আসতো +4। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমরা 4 পাইলাম, কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে আমরা কত পাইলাম 2 পাইলাম, কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে আমরা 2 পাইলাম। ভালো করে মাথায় রাখবা। তাহলে কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 2, কার্বন ডাইঅক্সাইড কত 4। সক্রিয় যোজনী মানে ওই যে উপস্থিত যৌগ আছে ওই উপস্থিত যৌগে কত। দেখো এখানে আমাদের কয়েকটা ওয়ার্ড মাথায় রাখতে হয়, একটা হচ্ছে সুপ্ত যোজনী, একটা হচ্ছে সুপ্ত যোজনী, ঠিক আছে, একটা হচ্ছে সর্বোচ্চ যোজনী, আর একটা হচ্ছে সক্রিয় যোজনী, ঠিক আছে। তো এটা মাথায় রাখবো, সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় বাদ দিলে সুপ্ত পাওয়া যায়, সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে সুপ্ত পাওয়া যায়, সবসময় মাথায় রাখবা। সর্বোচ্চ সেটা থেকে সক্রিয় বাদ দিব, বাদ দিলে আমি কি পাবো, আমি বাদ দিলে পাবো হচ্ছে সুপ্ত, এটা মাথায় রাখবা তাহলে এনাফ। ওকে, তাহলে আমরা এখানে 2 পাচ্ছি। ওকে, বলছে কিউপ্রাস ক্লোরাইড যৌগে তামার সক্রিয় যোজনী কত। ভাই এখানে খেয়াল করো, কিউপ্রাস, প্রাস মানে কি, শেষে আস আছে না, আরেকটা আস হচ্ছে ইক, মাথায় রাখবা আস মানে ছোট, ইক মানে বড়। কপারের ক্ষেত্রে যোজনী হচ্ছে 2টা, একটা হচ্ছে +1 একটা হচ্ছে +2। আস বলছে মানে ছোটটা, এটা আস এটা ইক, বুঝতে পারছো। তাহলে যখন কিউপ্রাস তখন যদি একটা হয় তাহলে তামার সক্রিয় যোজনী কত হবে, কিউপ্রাস ক্লোরাইডে 1 হবে। কি হবে, কারণ CuCl হবে, কিউপ্রাস মানে CuCl, কিউপ্রাস ক্লোরাইড CuCl, কিউপ্রিক ক্লোরাইড CuCl2। তাহলে একটা কিউপ্রাস CuCl, একটা কিউপ্রিক CuCl2। তাহলে আস মানে ছোট, ইক মানে বড়, আস মানে ছোট, ইক মানে বড়। তাহলে আস যদি ছোট হয় তাহলে এটা কত, এটা হচ্ছে 1, ইক যদি বড় হয় তাহলে সেটা বড়টা, বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার করতে পারছি। ওকে, এবার বলছে দেখো H2SO3 এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত। ভাই আমি বলছি সুপ্ত যোজনী মানেই হচ্ছে সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ। তো আমাদের এই যে এরকম সালফারের মতো যে সমস্ত পরমাণুগুলো আছে এগুলো সর্বোচ্চ যোজনী মুখস্থ করতে হয়। সবসময় মনে রাখবো সালফারের জন্য সর্বোচ্চ যোজনী আসবে হচ্ছে 6। কোন জায়গা থেকে, ওই যে H2SO4 আছে না, H2SO4 অ্যাসিড, এটা ক্যালকুলেশন করলে দেখবা সালফারের জন্য 6 আসবে। কেমনে, খেয়াল করো, এই 2টা হাইড্রোজেনের আসবে +2, এই অক্সিজেনের আসবে কত -8, 4টা অক্সিজেন -8, এই 2টাকে শূন্য করতে গেলে সালফারের আসবে কত +6, বুঝতে পারছো, সালফারের কত আসবে +6। এখন তাহলে সালফারের কোন একটা যৌগে সর্বোচ্চ যোজনী কত আছে 6। এবার এই যে যৌগটা আছে এই যৌগে এই যে যৌগটা আছে H2SO3 এই যৌগে আমরা সক্রিয় কত পাচ্ছি, সক্রিয় দেখো ভালো করে খেয়াল করলে এখানে পাবো +2, এখানে পাবো +6, এই -6, খেয়াল করো এখানে কত পাবো -6। ভাইয়া তাহলে এই জায়গাতে টোটাল যোগে যদি শূন্য করতে হয় তাহলে এই সালফারে আমাকে +4 দিতে হবে। কেন, +2 +4 +6, +6 এর সাথে -6 করলে টোটাল মিলে 0 হয়। তাহলে এই সালফার যেটা আছে এই যোগে সালফার যেটা আছে এটা হচ্ছে সক্রিয় যোজনী। সক্রিয় কত, সক্রিয় হচ্ছে 4। তাহলে সর্বোচ্চ থেকে সক্রিয় যদি তুমি বাদ দাও তাহলে তুমি সুপ্ত পাবা। তাহলে আবার মনে রাখবো সর্বোচ্চ হাইয়েস্ট থেকে সক্রিয় অ্যাক্টিভ বাদ দিলে তুমি সুপ্ত পাবা। সুপ্ত কত, সুপ্ত হচ্ছে আমাদের 2। তাহলে এই যৌগে আমরা সুপ্ত পাচ্ছি কত, সুপ্ত পাচ্ছি হচ্ছে 2। তাহলে H2SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত। আমরা বলছি H2SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত, বুঝতে পারছো, সালফারের সুপ্ত যোজনী কত। ওকে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত ক্লিয়ার করে ফেলছি। তাহলে এই যে জিনিসটা এটা কিন্তু খুব ভালো মতো শিখতে হবে। হ্যাঁ, নর্মালি তুমি যদি এগুলো মনে না রাখতে পারো তাহলে কিন্তু হবে না, বিশেষ করে এই ফর্মুলাটা যে সুপ্ত যোজনী ইকুয়ালস টু সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ। সুপ্ত মানে কি, সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ, এটা মাথায় রাখবা। আচ্ছা, এবার বলছে SF4 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত। খেয়াল করো এই আমাদের যৌগ আছে SF4, আমরা জানি সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ এটা হচ্ছে কত 6। আর এই যৌগে আমার অ্যাক্টিভ কত আছে দেখো, সালফারের সাথে 4টা ফ্লোরিন যুক্ত আছে, একটা ফ্লোরিনের 1, তাহলে 4টা ফ্লোরিনে কত 4। তাহলে এখানে আমি অ্যাক্টিভ পাচ্ছি 4। তাহলে সুপ্ত যোজনী আমি 6 থেকে 4 বাদ দিলে 2 পাবো। তার মানে আমার এই যৌগে সুপ্ত যোজনী কত আসছে, সুপ্ত যোজনী আসছে হচ্ছে 2। তাহলে বি নাম্বার আসে হচ্ছে আমার কারেক্ট আনসার। দেখো বি নাম্বার আসে হচ্ছে আমার কারেক্ট আনসার।
পরে বলছে SF6 যোগে সালফারের সুপ্ত যোজনী কত? ভাই আমরা এখানে দেখছি SF6 নিচ্ছি, আমরা জানি হাইয়েস্ট সালফারের ক্ষেত্রে 6, আবার এই যৌগে অ্যাক্টিভ কত আছে? অ্যাক্টিভও 6ই আছে। কেন? কারণ 6টা ফ্লোরিন, 6টা ফ্লোরিন মানে অ্যাক্টিভ 6। তার মানে আমি এখন হাইয়েস্ট থেকে অ্যাক্টিভ যদি বাদ দিই তাহলে সুপ্ত পাবো, তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0 পাবো, তাহলে এখানে আমার সুপ্ত যোজনী কত আসছে? 0। সুপ্ত যোজনী কত? 0। ওকে, তাহলে এখানে আমার সুপ্ত যোজনী 0 আসলো। এবার দেখো H2S, এই যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? ভালো করে খেয়াল করো, সালফারের সর্বোচ্চ কত? সর্বোচ্চ হচ্ছে 6। এই যৌগে অ্যাক্টিভ কত? H2S যৌগে অ্যাক্টিভ কত? অ্যাক্টিভ মানে আমার সালফারের সাথে দেখো দুইটা হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে অ্যাক্টিভ হচ্ছে 2, অ্যাক্টিভ হচ্ছে 2। তাহলে আমি সুপ্ত পাবো 6 থেকে 2 বাদ দিব, দিলে আমার 4 পাওয়া যায়। এই 4 হচ্ছে আমার সুপ্ত। তাহলে কত সুপ্ত? উত্তর হচ্ছে 4। 4 হচ্ছে আমার সুপ্ত। তাহলে 6 থেকে 2 বাদ দিলে 4 পাওয়া যায়, এটা হচ্ছে আমার সুপ্ত। ক্লিয়ার? তাহলে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে সুপ্ত পাওয়া যায়, সেটা কত? সেটা হচ্ছে 4। এবার বলছে দেখো সালফার ট্রাইঅক্সাইড, কি? সালফার ট্রাইঅক্সাইড, এই জায়গাতে সালফারের সুপ্ত যোজনী কত? ভাই আবারও সেম কাহিনী, সালফারের জন্য সর্বোচ্চ 6, এই যে যৌগটা আছে এটার যোজনী কত? ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গায় অক্সিজেনের জন্য 3 দুগুণা -6 আসে, এটাকে 0 করতে গেলে সালফারের 6 নিতে হয়। তাহলে সর্বোচ্চ 6, এই যৌগে আছে 6, তাহলে সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে 0 আসে, তাহলে সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রেও 0 আসবে। বুঝতে পারছো? খুব সিম্পল, কিন্তু সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে কত আসবে? 0 আসবে। তাহলে যত ধরনের সুপ্ত যোজনী থেকে এমসিকিউ আসে সবগুলা কিন্তু প্র্যাকটিস করাইলাম, প্রত্যেকটা তুমি ধরে ধরে প্র্যাকটিস করো। আমি যে ব্যাখ্যাগুলো দিছি না, প্রত্যেকটা তুমি ধরে ধরে প্র্যাকটিস করবা, বিকজ যে কোনোটা দিয়ে দিতে পারে পরীক্ষায়। তো যদি যে কোনোটা দিয়ে দেয়, তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তো হবে না, তাহলে তোমাকে প্রত্যেকটা এখানে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরে আসো, পরে বলছে সালফার ডাইঅক্সাইড যেটা আছে এইটার ক্ষেত্রে সুপ্ত যোজনী কত? ঠিক আছে, সালফার ডাইঅক্সাইড, ভাই আমরা জানি সালফারের জন্য হাইয়েস্ট হচ্ছে কত? 6 আমরা জানি। এবার অক্সিজেনের এখানে খেয়াল করো, অক্সিজেনের জন্য আসে হচ্ছে -4, তাহলে 0 করার জন্য সালফারের আসে +4, তাহলে আমি এখানে আমি অ্যাক্টিভ পাচ্ছি কত? +4, তাহলে 6 থেকে 4 বাদ দিলে 2 পাওয়া যায়, 2 হয় আমার সক্রিয়, 2 কত হয়? সক্রিয়, এই সুপ্ত। তাহলে সুপ্ত কত? সুপ্ত হচ্ছে 2। ক্লিয়ার? আচ্ছা, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি। এবার বলছে আয়রন ক্লোরাইড যেটা আছে এই যৌগে আয়রনের সুপ্ত যোজনী কত? ভাই আমরা জানি আয়রনের জন্য সর্বোচ্চই হচ্ছে 3, সর্বোচ্চই হচ্ছে 3, আর এই যৌগেও দেখো 3 আছে, তাহলে আমি 2টা বাদ দিলে 0 পাচ্ছি, তার মানে সুপ্ত হয় আমাদের 0। ক্লিয়ার? সুপ্ত হয় কত? 0। নিচের কোন যৌগে আয়রনের সুপ্ত যোজনী 0? তাহলে দেখো একটু আগে দেখে আসলাম, আয়রনের সুপ্ত যোজনী 0 হইতে গেলে ওই যৌগের তোমার সক্রিয় যোজনী হইতে হবে 3, কারণ কি? সর্বোচ্চ আমার 3, এটা থেকে সক্রিয় 3 বাদ দিলে আমি 0 পাবো। তো ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে আয়রন সালফেট, সালফেটের -2, ফলে আয়রনের +2 হবে, তাই না? এবার দেখো নাইট্রেটের কি বলতো, নাইট্রেটের -1, এখানে 2 আছে মানে এখানে আমার +2, তাই তো? নাইট্রেটের যেহেতু -1, তাহলে এখানে 2 আছে মানে এখানে আমার +2। এবার খেয়াল করো, এই জায়গায় সালফেটের -2 আর আয়রনের +3, এইটা যদি হয় তাহলে এই 3টা ব্যালেন্স করার জন্য এখানে 3, আর এই 2টা ব্যালেন্স করার জন্য এখানে 2, তার মানে এই যৌগে আমার সুপ্ত যোজনী কত আছে? 0 আছে। কেন? কারণ এই জায়গায় সক্রিয় আছে হচ্ছে 3, সক্রিয় কত? সক্রিয় 3। খেয়াল করো, সক্রিয় 3, আমরা জানি সর্বোচ্চ 3, সক্রিয় 3, তার মানে সুপ্ত 3, তাহলে এইটাই যেহেতু আমার সক্রিয় 3, এই জন্য এটা সুপ্ত আমার 0। এটাই যেহেতু আমার সক্রিয় 3, এই জন্য সুপ্ত কি? সুপ্ত হচ্ছে 0। ক্লিয়ার? ক্লিয়ার করতে পারছি। এবার বলছে দেখো কপার ক্লোরাইড যৌগে, খেয়াল করো, কপার ক্লোরাইড যৌগে কপারের সুপ্ত যোজনী কত? কপার ক্লোরাইড যৌগে কপারের সুপ্ত যোজনী কত? ভাই খেয়াল করো, আমরা জানি কপারের জন্য সর্বোচ্চ হচ্ছে 2, এখানে ক্লোরাইড আছে কয়টা? 2টা, তার মানে সক্রিয় 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে এটাও আমার কি আসে? 0 আসে, তাহলে আমি এখানে কপার ক্লোরাইড যৌগে 0 পাচ্ছি। আচ্ছা, এবার বলছে দেখো কার্বন ডাইঅক্সাইড যৌগে এইটাই সুপ্ত যোজনী কত? ভাই আমরা জানি কার্বনের জন্য সর্বোচ্চ 4, সর্বোচ্চ কত? 4, এখানে অক্সিজেনে আছে 2টা, মানে একটা অক্সিজেনে যদি 2 হয়, 2টা অক্সিজেনে 4, তাহলে এখানে আমার সক্রিয় হচ্ছে 4, তাহলে দেখো সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে আমরা এখানে 0 পাচ্ছি, সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ দিলে আমরা এখানে কি পাচ্ছি? 0 পাচ্ছি, তার মানে এখানে আমরা 0 পাচ্ছি হচ্ছে কারেক্ট।
ওকে, পরে বলছে দেখো কার্বন মনোঅক্সাইড যৌগে সুপ্ত যোজনী কত, এটা আমরা আগেও দেখছি, কার্বনের জন্য সর্বোচ্চ 4, এখানে আমাদের সক্রিয় কত, সক্রিয় হচ্ছে 2, সক্রিয় কত, সক্রিয় হচ্ছে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে এইটা হচ্ছে আমরা 2 পাই, 4 থেকে 2 বাদ দিলে এটা হচ্ছে আমরা 2 পাই, ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আমরা 2 পাই। এবার বলছে দেখো কোনটি যৌগমূলক, এই প্রশ্নটার উত্তর ভালো করে বুঝবা, কোনটি যৌগমূলক। এই জায়গাতে ভালো করে খেয়াল করে দেখো, যৌগমূলক মানে হচ্ছে একাধিক পরমাণু একসাথে যদি যুক্ত হয়, হয়ে কোন একটা প্লাস অথবা মাইনাস চার্জের মতো আচরণ করে, তখন সেটাকে যৌগমূলক বলে। একাধিক পরমাণু একসাথে যুক্ত হবে, একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে সেটা যদি প্লাস বা মাইনাসের মতো আচরণ করে, যেমন ধরো আমরা যেখানে দেখতে পাচ্ছি NH4+, তো দেখো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন একাধিক একসাথে যুক্ত হয়েছে, যুক্ত হয়ে এটা প্লাস আয়নে রূপান্তর হয়েছে, তার মানে এটা যৌগমূলক। যেমন ধরো SO4 2-, এখানে খেয়াল করলে দেখবা একটা সালফার 4টা অক্সিজেন একসাথে যুক্ত হয়েছে, একাধিক যুক্ত হয়ে মাইনাস আচরণ করছে, তার মানে এটাও আমার যৌগমূলক। তাহলে প্লাস অথবা মাইনাসের মতো আচরণ করতে হবে। খেয়াল করে দেখো এখানে এইটা 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 কোনোটাই আমাদের চার্জ নাই, বাট নাইট্রেট মাইনাস আয়ন এই জায়গায় চার্জ আছে, চার্জ থাকলে ওটা যৌগমূলক, ঠিক আছে? তাহলে প্লাস অথবা মাইনাস চার্জ হইতে হবে, তাহলে আমি যৌগমূলক বলতে পারবো, তাছাড়া যৌগমূলক বলতে পারবো না। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার আসো, জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? ভাই আমরা যদি দেখার চেষ্টা করি, জিঙ্কের জন্য আমরা জানি জারণ মান +2 হয়, আর নাইট্রেটের জন্য জারণ মান NO3- হয়, তাহলে আমরা এখানে জিঙ্ক নাইট্রেট দ্রবণ মানে নেয়া জিঙ্ক NO3 এরকম আসে, তাহলে যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত ভাইয়া? নাইট্রেট আয়ন পাচ্ছি আমরা 2টা, নাইট্রেট আয়ন কয়টা পাচ্ছি? 2টা, তাহলে জিঙ্ক নাইট্রেটে নাইট্রেট আয়ন পাচ্ছি হচ্ছে 2টা। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা জাস্ট জারণ মান পরিবর্তন করছি, করে এখানে আমরা কয়টা নাইট্রেট আয়ন সেটা বের করছি। ওকে, অ্যালুমিনিয়াম নাইট্রেট যৌগে নাইট্রেট আয়নের মোট সংখ্যা কত? ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়ামের জারণ মান +3, আর নাইট্রেটের জন্য আমরা জানি মাইনাস, তাহলে -1, তাহলে এই 3 এখানে যাবে যখন যৌগ গঠন করবে AlNO3 AlNO3, তাহলে এইটা দেখো আমার আসতেছে কত? 3, তাহলে 3 আসলে এখানে আমরা নাইট্রেট আয়নের জারণ মান কত পাচ্ছি? 3 পাচ্ছি। ক্লিয়ার হয়েছে? নাইট্রেট আয়নের জারণ মান 3 পাচ্ছি। ওকে, দ্যাটস ইট। এবার বলছে দেখো ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগমূলক থাকে? কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান? ম্যাগনেসিয়াম ফসফেটে কতটি ফসফেট যৌগমূলক বিদ্যমান? এবার খেয়াল করো, ফসফেট যৌগমূলক মানে PO4 এখানে আমাদের 3- আছে, তাই না? PO4 3-, এবার ভালো করে খেয়াল করো, আমরা নিচ্ছি হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম 2+, তাহলে দুইটা মিলে যৌগ গঠন করলে Mg3PO4(2) এটা আসে, তাই না? Mg3PO4(2) কতটি ফসফেট? ফসফেট হচ্ছে 2টা, তাহলে আমরা এখানে কারেক্ট আনসার পাবো 2। বুঝতে পারছো? তাহলে ফসফেট কয়টা? 2টা, কারেক্ট আনসার কত পাবো? 2। তাহলে ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়ামের জারণ মান ফসফেটের কাছে যাবে, ম্যাগনেসিয়ামের জারণ মান ফসফেটের কাছে যাবে, যে আমার এখানে ব্যালেন্স হবে। ওকে, এবার বলছে দেখো চার্জ যুক্ত পরমাণু গুচ্ছকে কি বলা হয়? আমরা বলছি চার্জ যুক্ত পরমাণু গুচ্ছকে আমরা বলি হচ্ছে যৌগমূলক। এই যে লাইনটা, এটা মাথায় রাখবো। কি মাথায় রাখবো? চার্জ যুক্ত পরমাণু গুচ্ছ যখনই এই কথাটা আসবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যৌগমূলক। সো আমরা যেখানে ছিলাম এরপরে আসি, চলো 39 নাম্বার পর্যন্ত হয়েছে, পরে বলছে 40 নাম্বারে দেখি, বলছে কোন যৌগমূলের যোজনী 1? তো আমরা এখানে যে কয়টা যৌগমূলক দেখব সবগুলো একটু দেখার চেষ্টা করব। যেমন ধরো নাইট্রেট আছে, নাইট্রেট NO3 নাইট্রেট, তারপর কার্বনেট CO3(2-), নাইট্রেট হচ্ছে মাইনাস, সালফেট আছে, সালফেট হচ্ছে SO4(2-), তারপর আছে হচ্ছে ফসফেট PO4(3-). তো এখানে চার্জের উপর ডিপেন্ড করে তার যোজনী হয়। এর চার্জ -1 মানে এর তোমার হচ্ছে যোজনী 1, চার্জ -2 মানে যোজনী 2, -2 মানে যোজনী 2, -3 মানে যোজনী 3। তাহলে কোনটার যোজনী কত এটা আমরা কিভাবে পাবো? ভাইয়া কোনটার যোজনী কত এটা আমরা কিভাবে পাবো? যোজনী 1 2 3 কোনটার কিভাবে পাবো? সেম জিনিস, আমরা এইটার চার্জ সহ মনে রাখবো। চার্জ সহ যখন মনে রাখবো, নাইট্রেটের ক্ষেত্রে এটা লিখে লিখে প্র্যাকটিস করব। ভাইয়া দেখো এগুলো হচ্ছে রসায়নের কোর, কোন বাংলা লেখার মানে কি এটা যদি তুমি না বুঝো, তাহলে কেমিস্ট্রি তুমি প্র্যাকটিস করে কখনো আয়ত্তে আনতে পারবে না। সো নাইট্রেট মানে কি এটা তোমাকে জানতে হবে উইথ সংকেত।
কার্বনেট মানে কি এটা তোমাকে জানতে হবে উইথ সংকেত, সালফেট মানে কি এটা তোমাকে জানতে হবে উইথ সংকেত, ফসফেট মানে কি জানতে হবে উইথ সংকেত। এবং তোমার যদি এটা মনে না থাকে তুমি কখনোই কেমিস্ট্রিতে বস হইতে পারবে না। কেমিস্ট্রি আন্ডারস্ট্যান্ডিং তখনই সম্ভব যখন তোমার এটা মনে থাকবে, এটা মনে না থাকলে আন্ডারস্ট্যান্ডিং সম্ভব না। এটা আগে তোমাকে মাথার ভিতর ঢুকায় রাখতে হবে, এটা ভিজুয়ালাইজ করতে হবে যে ফসফেট মানে কি, কার্বনেট মানে কি, নাইট্রেট মানে কি, সালফেট মানে কি, হ্যাঁ, এবং সেটা যোজনী কত এটা সহজ, তারপরে তুমি পরের স্টেজে যেতে পারবা এবং আন্ডারস্ট্যান্ডিং এ মজা পাবা। তাহলে নাইট্রেট পাইলাম, ওকে। এবার বলছে দেখো সালফেট আয়নের মূলকের যোজ্যতা কত, তাহলে আমরা দেখছি সালফেট মানে SO4 2-, তাহলে এখানে কত আসবে 2 আসবে। সালফেট 2, ফসফেট, সালফেট লিখছি কেন, ফসফেট, এখানে ফসফেট হইছে, ফসফেট মানে হচ্ছে PO4 3-, তার মানে কি যোজনী কত আসবে, যোজনী আসবে হচ্ছে 3, তাহলে ফসফেটের ক্ষেত্রে 3, ওকে। এবার বলছে দেখো সালফেটের কত হবে, সালফেট SO4 2-, তাহলে যোজনী কত আসবে 2, তাহলে 2 আসলো। আচ্ছা, পরে বলছে নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক, ভাইয়া মাথায় রাখবা, দেখো অ্যামোনিয়াম NH4+, এটা ধনাত্মক যৌগমূলক, এই নাইট্রোজেনের জায়গায় যদি PH থাকে তাহলে PH4+, এইটা হচ্ছে তোমার হচ্ছে ধনাত্মক যৌগমূলক। তাহলে আমরা অ্যামোনিয়াম ফসফোনিয়াম, এটাকে বলে অ্যামোনিয়াম, এটাকে বলে অ্যামোনিয়াম, এটাকে বলে ফসফোনিয়াম। তো ফসফোনিয়াম এইটা হচ্ছে আমাদের ধনাত্মক যৌগমূলক, বাকি এইটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এগুলো নেগেটিভ। পজিটিভ কোনটা ভাইয়া, ফসফোনিয়াম হচ্ছে পজিটিভ, পজিটিভ কোনটা, ফসফোনিয়াম হচ্ছে আমাদের পজিটিভ। আচ্ছা, পরে আসো, পরে বলছে কোনটি ত্রিযোজী যৌগমূলক, ত্রিযোজী মানে কোনটাই যোজনী 3, তাহলে আমরা জানি এই যে ফসফেট PO4 3-, যেটা আছে ফসফেট PO4 3-, এখানে 3 হওয়ার কারণে আমাদের যোজ্যতা কত আসবে, যোজ্যতা 3 আসবে, তাহলে ফসফেটের ক্ষেত্রে আমরা যোজ্যতা বা যোজনী 3 পাবো, PO4 3-, ওকে, ফসফেট। এবার বলছে কোন দুটি দ্বিযোজী যৌগমূলক, ভাইয়া কোন দুটি দ্বিযোজী, ভাই আমরা জানি সালফেট SO4 2-, এটা দ্বিযোজী, আমরা জানি কার্বনেট CO4 3-, দুইটাই দ্বিযোজী, তাহলে সালফেট, এটার নাম সালফেট, এটার নাম কার্বনেট, সালফার থেকে সালফেট, কার্বন থেকে কার্বনেট, তাহলে সালফেট এবং কার্বনেট এটা হচ্ছে আমার দ্বিযোজী যৌগমূলক, সালফার থেকে সালফেট, তারপর হচ্ছে যে কার্বনেট, সালফেট কার্বনেট দ্বিযোজী যৌগমূলক, ওকে, ক্লিয়ার। এবার বলছে দেখো এক অণু সালফার কয়টি পরমাণু নিয়ে গঠিত, তাহলে দেখো একটা অণু সালফার মানে হচ্ছে সালফারের ক্ষেত্রে সালফার বৃহৎ অণু যখন গঠন করে তখন 8টা সালফার একত্রিত হয়ে S8 গঠন করে। তারপরে সবসময় মাথায় রাখবা সালফারের গঠন হয় S8, ফসফরাসের গঠন হয় P4, সবসময় মাথায় রাখবা সালফারের গঠন হয় S8, ফসফরাসের গঠন হয় P4। স্ট্রাকচার রেখে দেখালাম না, এমসিকিউ এর জন্য এইটুকু মনে রাখলেই হবে যে S8 P4 এই দুইটা মনে রাখলেই হবে। তাহলে সালফারের ক্ষেত্রে যদি S8 হয় তাহলে 8টা পরমাণু নিয়ে একটা অণু গঠিত, 8টা পরমাণু নিয়ে একটা অণু গঠিত। তাহলে ফসফরাসের ক্ষেত্রে কি দেখলাম, P4। এবার দেখো সেম জিনিস বলছে কয়টি পরমাণু নিয়ে একটা ফসফরাস গঠিত, ফসফরাস মানে P তৈরি হয় 4 নিয়ে, তাহলে এখান থেকে আমরা রেজাল্ট পাচ্ছি কি, রেজাল্ট পাচ্ছি হচ্ছে P4, তাহলে একটা ফসফেট, একটা হচ্ছে সালফার, ওকে। পরে দেখো ওজোন অণু সংকেত কি, খুব সুন্দর একটা কোশ্চেন, ওজোন, ভাইয়া O2 মানে অক্সিজেন আর O3 এইটা মানে হচ্ছে ওজোন, ভাইয়া O3 মানে কি, O3 মানে হচ্ছে ওজোন, তাহলে ওজোন অণু সংকেত জিজ্ঞেস করলে আমাদের নিতে হবে হচ্ছে O3। আবার বলি ওজোন অণু সংকেত জিজ্ঞেস করলে লিখতে হবে হচ্ছে O3, ওকে, O3। এবার বলছে দেখো লেড অক্সাইড, খেয়াল করো লেড অক্সাইডের সংকেত কি, ভাই একটা লেড এবং একটা অক্সিজেন দুইটা মিলে আমাদের লেড অক্সাইড। আবার বলি একটা লেড একটা অক্সিজেন দুইটা মিলে আমাদের লেড অক্সাইড। তো লেড অক্সাইডের সংকেত বললে PbO, এটা হচ্ছে আমাদের লেড অক্সাইডের সংকেত, লেড অক্সাইডের সংকেত বললে PbO, এটা হচ্ছে আমাদের লেড অক্সাইডের সংকেত, মাথায় থাকে জানো। আচ্ছা, পরে বলছে পটাশিয়াম ডাইক্রোমেটে এর অণুতে কতটি পরমাণু বিদ্যমান, ভাইয়া পটাশিয়াম ডাইক্রোমেট মানে হচ্ছে এটা মাথায় রাখবা K2Cr2O7 এই যৌগকে বলে পটাশিয়াম ডাইক্রোমেট। কি বলতেছি ভাইয়া, K2Cr2O7 এটাকে বলে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে K2 মানে দেখো পটাশিয়াম 2টা, ক্রোমিয়াম 2টা, অক্সিজেন কয়টা 7টা, সবগুলা যদি যোগ করি তাহলে দেখো 7 আর 2 9 আর 2 11, তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে আমরা মোট যৌগ পাচ্ছি কয়টা, 11টা। পটাশিয়াম ডাইক্রোমেটের ক্ষেত্রে মোট যৌগ কয়টা পাচ্ছি, 11টা, ওকে। এবার খেয়াল করো মোট যৌগ না মোট পরমাণু, যৌগ কেন বলছি, পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে মোট পরমাণু হচ্ছে 11টা, ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেটের
একটি অণুতে কতটি পরমাণু থাকে? অ্যালুমিনিয়াম নাইট্রেটের একটি অণুতে, ভাইয়া খেয়াল করো, অ্যালুমিনিয়াম নিলাম আর নাইট্রেট নিলাম, ভাই আমরা জানি অ্যালুমিনিয়াম 3+ হয় আর নাইট্রেট মাইনাস আয়ন হয়, তার মানে অ্যালুমিনিয়াম এটা ব্যালেন্স করলে নাইট্রেটের এখানে 3 আসে। ভাইয়া ভালো করে খেয়াল করলে দেখো, অ্যালুমিনিয়াম আসলো একটা, অ্যালুমিনিয়াম আসলো একটা, নাইট্রেট আসলো একটা, নাইট্রেট একটা না তো, এই 3 দিয়ে গুণ করলে নাইট্রোজেন 3টা আর অক্সিজেন 3 তিরিকে 9টা, তাহলে ক্যালকুলেশন করলে 9 আর 1 10 আর 3 টোটাল মিলে কত আসে? 13টা। ভাই এখানে অপশনে কি 13টা আছে? অপশনে 13টা নাই, তার মানে কারেক্ট আনসার নাই, ঠিক আছে? তাহলে আমার এখানে অপশনে 13টা থাকতে হতো, ওকে? 13টা নাই অপশনে, তাহলে এইটা অপশনে 13টা থাকতে হবে, এটা 20 দাগানো আছে বাট 20 না, এটা অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 13 অ্যালুমিনিয়াম নাইট্রেটের ক্ষেত্রে। আচ্ছা ভাইয়া পরে দেখি, বলছে ক্যালসিয়াম ফসফেট যৌগে মোট কতটি পরমাণু আছে? ভাইয়া ক্যালসিয়াম ফসফেট, খেয়াল করো, ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা জানি 2+ হয়, আর ফসফেটের ক্ষেত্রে আমরা জানি 3- হয়, তাহলে এই 3 যাবে এখানে Ca3, এই 2 যাবে এখানে PO4 হোল 2, এভাবে হচ্ছে। এবার যদি আমরা টোটাল পরমাণু কয়টা সেটা কাউন্ট করি, আবার আটকে গেছে, আবার আটকে গেল, অ্যালুমিনিয়াম নাইট্রেট দেখো, হ্যাঁ বেশি দূর যায় নাই, দেখো ঠিক করে দাও। আমার আজকে ক্যামেরাতে একটু সমস্যা হচ্ছে তোমাদের এটা রেকর্ড করতে যায়, সো আমাদের ক্যামেরা বারবার হচ্ছে যে অফ হয়ে যাচ্ছে, এজন্য স্ক্রিন ফ্রিজ হয়ে যাচ্ছে, আমি খুবই সরি। সো আমরা একটু দেখি এরপরে কি কি আছে, এইগুলা তো দেখে ফেলছি। তাহলে ক্যালসিয়াম ফসফেট যৌগে কতটি পরমাণু আছে এটা জিজ্ঞেস করছে। ক্যালসিয়ামের জন্য আমরা জানি ক্যালসিয়াম 2+ হয় আর ফসফেট 3- হয়, সো এই 3 যাবে এখানে আর এই 2 যাবে এখানে, গেলে এই হচ্ছে আমার যৌগ তৈরি হলো। ক্যালসিয়াম আছে কয়টা? দেখো 3টা। ফসফেট যদি এখানে 2 গুণ করো তাহলে দেখো ফসফাত 2টা আর এখানে 4 দুগুণে 8 হয়, ক্যালকুলেশন করলে 8 আর 2 10 আর 3 টোটাল মিলে 13 আসে, তাহলে ক্যালসিয়াম ফসফেট কয়টা হলো? 13টা, মাথায় থাকে জানো। ওকে, এবার বলছে দেখো ফসফোনিয়াম ফসফেট, ভাইয়া খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। ফসফোনিয়াম ফসফেট, ফসফোনিয়াম মানে হচ্ছে PH4+, আর ফসফেট মানে হচ্ছে PO4 3-, তাহলে এই 3 এখানে যাবে আর এই 1 এখানে যাবে, গেলে PH4 এইটা আসবে 3, এখানে আসবে হচ্ছে PO4, তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো এখানে আমার সংকেত কি সেটা জিজ্ঞেস করছে, তাহলে PO4 3 PO4 PH4 3 PO4 এটা কত নম্বরে আছে? দেখো C নম্বরে আছে। ওকে, এবার বলছে দেখো BNA নাইট্রোজেনের সাথে যোজনী কত? ভালো করে খেয়াল করবা, বি মানে হচ্ছে তোমার হচ্ছে বোরন, বোরনে টোটাল ইলেকট্রন থাকে 5টা, প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 3টা, প্রথম অরবিটালে 2টা, পরের অরবিটালে 3টা। ভাইয়া নাইট্রোজেনেরও যোজনী আসে আমার 3, সর্ববহিস্থ কক্ষপথে সে 3টা ইলেকট্রন তোমার হচ্ছে গ্রহণ করতে পারে, ফলে যেটা হয় বি এবং এন পরস্পর ট্রিপল বন্ড গঠন করে থাকে, ফলে এখানে আমি যোজনী পাই হচ্ছে 3। তুমি এখানে বোরনেরটা দেখেই বুঝতে পারবা, আমি তো এমনিতেই জানি নাইট্রোজেনের হচ্ছে আমার 3, বোরনেরটাও আমি দেখতে পাচ্ছি যে এখানে 3, তাহলে নাইট্রোজেন এবং বোরন এই দুইটার ক্ষেত্রে বিএন তৈরি হয় এবং সেখানে আমার যোজনী কত আসে? 3 আসে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, বাট আবার বন্ধ হয়ে গেছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, বাট এখানে আসলে আমার 3। আজকে আমার ক্যামেরা সকাল থেকে শুট করতেছি তো অনেকগুলা ক্লাস নিছি, এই জন্য বারবার ক্যামেরা ছেড়ে দিচ্ছে। তো আমরা টোটাল 60টা MCQ রাখছি, আমি 53 পর্যন্ত চলে আসছি, একটা না আমি আগাবো, যদি শেষ হয় মানে ক্যামেরা ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, যদি এবারও ক্যামেরা ছেড়ে দেয় তাহলে আমি আর ঠিক করব না, লাস্টে যে 2-3টা MCQ যদি ছুটে যায় এগুলো তোমরা একটু একা একা প্র্যাকটিস করে নিবা, একই MCQ বারবার আসতেছে। সো চলো আমরা দেখি রাসায়নিক বন্ধন থেকে পরে দেখি। পরে 54 নম্বর বলছে, খেয়াল করো, বন্ধন গঠনের সময় ইলেকট্রন বর্জনের মাধ্যমে বন্ধন দুইটি মাধ্যমে কোনটি দুইয়ের নিয়ম পালন করে? দুইয়ের নিয়ম মানে ডুয়েট, ডুয়েট মানে হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে, আমরা জানি কেবলমাত্র হাইড্রোজেন এটা একটা ইলেকট্রন গ্রহণ করে হিলিয়ামে 2-এর নিয়ম পালন করে, আর লিথিয়ামের ক্ষেত্রে এ ইলেকট্রন ছেড়ে দিয়ে লিথিয়াম প্লাস আয়ন যখন হয় তখন এ 2-এর নিয়ম ফলো করে। তাহলে এখানে আমি লিথিয়ামেরটা বলতে পারি, কারণ কি এখানে আমার বলছে ইলেকট্রন বর্জনের মাধ্যমে, তো লিথিয়াম যেটা আছে এখানে আমার ইলেকট্রন 3টা আছে, এ যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়, একটা বর্জন করলে তখন এখানে মাত্র 2টা ইলেকট্রন থাকে, যেটা আমার 2-এর নিয়ম। আবার গেছে। ওকে, সো আমরা এই পর্যন্তই রাখছি।